গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগের বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসি, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই বিষয়ে প্রসিকিউটরের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন। সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সবশেষ ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে কথা বলছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। এটা অ্যাট ওয়ান্স বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি, এখন থেকেই। না, কোনো কমপ্লেন্সের কথা বলে নাই। ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য। দেখেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে রাবাত প্রিন্সিপাল, মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টে কভার করে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে, সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স আর ইউটিউব, এরা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। এরা বাইরের একটা কর্তৃপক্ষ দিয়ে নিয়ন্ত্রণ হয় এরা। তাহলে এদের সার্ভার থেকে আপনি কীভাবে বন্ধ করবেন? বিটিআরসি ক্যান হ্যান্ডেল আওয়ার, ওটা কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন? অথবা ফেসবুক কিভাবে এটাকে হেট স্পিচ হিসেবে আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডন প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখবো। আচ্ছা, এটা তো শুধু বাংলাদেশের টেরিটরিতে, বাইরে হলে কি করবে? আমরা আমাদের ট্রাইব্যুনালের এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, আমরা সবগুলোকে কভার করে চিঠি লিখবো। দর্শক, আমরা ছিলাম ট্রাইব্যুনালে, জানাচ্ছিলাম প্রসিকিউটরদের বক্তব্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনী বৈধতা প্রশ্নে জারি করা রুলের বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন। এরপর ইনসানিয়াত বিপ্লব গণফোরাম ৪ আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 11:15টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি মামলার 1 নং আসামি বলে পুলিশ জানায়। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে রাত 11টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত। কোনো দেশের সরকার নয়, দেশের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির ও অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে খানিকটা টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। একদিকে যেমন সামনে আসছে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ, তেমনি আসছে নানান অপপ্রচারের বিষয়টিও। বিশেষ করে পশ্চিমবঙ্গের মূলধারার বাইরের কিছু গণমাধ্যম সংখ্যালঘু ইস্যুতে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে থাকায় তার জের এসে পড়েছে দুদেশের সম্পর্কে। মানুষেরা যেভাবে কচুকাটা হচ্ছে, তাদেরকে যেভাবে মারা হচ্ছে, উভয় পক্ষের এই টানাটানির মধ্যেই দুই দেশেই ঘটছে নানা ঘটনা। এসব ঘটনায় নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এখনই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও আরও জোরালো ভূমিকা রাখতে হবে। একটা বিষয় যদি হয় মিথ্যাচার, একটা বিষয় যদি হয় অতিরঞ্জন, একটা যদি হয় যে জিনিস নাই বাস্তবে সেরকম বিষয় নিয়ে, তাহলে তো সেই জিনিসটা গুরুত্ব পায়। এবং এখন এই জন উত্তেজনা কিন্তু ওই অতিরঞ্জন, মিথ্যাচার, ফুলিয়ে ফাঁপিয়ে বলা সেই কারণেই হচ্ছে। তো এটা যেহেতু আমাদের জন্য জটিলতা তৈরি করছে, এটাকে আমরা প্রশমিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। ভালো প্রচারটা যদি আমি না কাঠামোটা যদি আমি না দেখাতে পারি, যার জন্য করণীয় কিন্তু আমাদেরও করণীয় আছে। আমি যদি খালি ডিনাই থাকি যে না হচ্ছে না, তাহলে কিন্তু এটা হাতছাড়া হয়ে যাবে। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভারতকেই এগিয়ে আসতে হবে। আগরতলা মনে হয় কখনো এই ধরনের কিছু হয়নি, যার জন্য আগরতলার যে নিরাপত্তা যেটা বলবো, তাদের ওই পেশাদারিত্ব তৈরি হয়নি, যেটা হয়তো দিল্লি বা কলকাতায় যেটা হয়েছে, কারণ তারা এই ধরনের জিনিস মোকাবেলা করেছে। আমি খুব সম্ভব মনে হয় আগরতলায় মনে হয় এই প্রথমবার একটা ঘটনা ঘটলো। মানে জিনিসটা হলো, প্রতিবাদ তো হতেই পারে, যে কোনো অন্য দেশের পলিসির ব্যাপারে প্রতিবাদ হতেই পারে। সব দেশই পারস্পরিক সম্পর্ক বজায় রাখে। তো কাজেই কোনো দেশের দূতাবাস বা তার জনবল, সম্পত্তি, এগুলির সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু স্বাগতিক দেশে। ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে উল্লেখ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্য দিয়ে সঠিক তথ্যগুলো সকলের সামনে তুলে ধরারও পরামর্শ দেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ও আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। স্পেসিফিক বলবেন, স্পেসিফিক জবাব দিয়ে দেবেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় যান চীনের রাষ্ট্রদূত। সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড-এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে আলতাফ হোসেন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি যে প্রথম চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন, এটা তারা তুলে ধরেছেন। বেগম খালেদা জিয়ার শাসন আমলের লুক ইস্ট পলিসি নিয়ে কথা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও। চাইনিজ অ্যাম্বাসেডর মিস্টার ইয়া ওয়েন, ওনার ডেপুটি চিফ অফ দ্য মিশন, পলিটিক্যাল অ্যাটাচি এবং ওয়ান মোর অ্যাম্বাসি স্টাফ, ওনারা ম্যাডাম খালেদা জিয়ার এখানে সোশ্যাল কলে এসেছিলেন এবং অনেকক্ষণ ওনারা এখানে ছিলেন এবং দুই দেশের দুই দলের, অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি ভিজাভি
বিএনপি, চায়না ভার্সেস বাংলাদেশ, এদের পুরানো বন্ধুত্বের উপরে কথা হয়েছে। বিগত দিনের যে সুবিধা অসুবিধাগুলো ছিল তার উপরে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব আমাদের সঙ্গে এস্টাবলিশ করতে চায় তার উপরে কথা হয়েছে। গত 5 আগস্টের পর অনেক মিথ্যা মামলা সহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলার নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশ সংস্কার কমিশনের মাধ্যমে পুলিশকে ঢেলে সাজানো হবে জানিয়ে আইজিপি বলেন, নিরপেক্ষ ভোট করার পূর্ণ ক্ষমতা পুলিশের আছে। আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটা কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। বিলুপ্তির পথে টাঙ্গাইল, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার তাঁতেরই শাল চাদর দিনকে দিন কমে আসছে এক সময়ের জনপ্রিয় হাতে তৈরি এই শাল চাদরের চাহিদা। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি মনে করেন কারিগর ব্যবসায়ীরা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। নারী পুরুষ সবার মনে জায়গা করে নেওয়া টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারের তাঁতে তৈরি শাল চাদরের বৈশিষ্ট্য বাহারি রঙের সুতা ও আকর্ষণীয় ডিজাইন। 2-2.5 হাত প্রস্থ এবং 4-5 হাত দৈর্ঘ্যের চাদর বর্তমানে ফ্যাশন উপযোগী করে তৈরি করা হলেও ঠিকমতো দাম পাচ্ছেন না ব্যবসায়ী ও কারিগররা। নাগরপুর উপজেলার পংবাইজোড়া, কেদারপুর, দেলদুয়ার উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে সবচেয়ে বেশি এই শাল চাদর তৈরি হতো। 2 উপজেলার প্রায় 6 শতাধিক পরিবার এই শাল তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সুতার অতিরিক্ত দাম ও মজুরি কম হওয়ায় অনেক কারিগরই বর্তমানে এই পেশা ছেড়ে দিতে চাচ্ছেন। এখন জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে এগুলো আমাকে পুষে না। আমার তাতা ছিল 6টা, এখন বর্তমানে একটা রাখছি, নিজেই কিছু কিছু বোনাই। 130 টাকা মজুরি দেয়, 3টা সারাদিনে বোনাই। 3টা বোনালে পরে 400 টাকা হয় না, চলা খুবই কষ্ট, যার কারণে 5টা বেচে চালাইছি। বর্তমান যুগে এটা খুবই নিম্নমানের হয়ে গেছে, কারণ এমনিতেও অনেক কর্মচারী নাই, আর তাছাড়া তাঁতের বাজারটা দুর্বল হওয়ার কারণ এরগুলা চাদর আর কি বেশি মানুষের সাথে এতটা নাই। আর আমাদের তারটা যে আমরা যে চাদরটা তৈরি করি যে মহাজনকে দেই, তেও মনে করুন যে এই যে পরিমাণে এটার মজুরিটা দেয় চলার জন্য অনেক আর কি কষ্টসাধ্য। চাদরের তাঁত ছিল মেলা, কিন্তু বাজার কমে যাওয়া নেই, তাঁত সব বদ্ধ হয়ে গেছে। সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, এর নিয়ে চালান সম্ভব হলো না। তাঁত মালিকরা জানান, সুতা সহ উপকরণের মূল্য বৃদ্ধির ফলে পণ্যের দামও বাড়তি। অনেকে তাঁত বিক্রি করে বিদেশে চলে গেছেন, অনেকে অল্প পুঁজি নিয়ে তারা শাল চাদর তৈরি করছেন। বর্তমানে চাদরের বিজনেস খুব একটা ভালো বলা যাবে না। এখানে চাদরের সুতার দাম অনেক বেশি। গত বছর যেটা আমরা কিনেছি 200 প্লাস 220 এরকম, কিন্তু এবছর 300 প্লাস 300 টাকা কেজি। কিন্তু এভাবে আমাদের যে সুতার দামটা বাড়ছে, কিন্তু চাদরের মূল্যটা ওইভাবে বাড়েনি। এই চাদরটা আগে সবাই বানাইতো, অনেকেই তাঁত পড়ে গেছে গা, লস ঋণ হইয়া, ঋণে জর্জরিত হইয়া কেউ পলাতো আছে, কেউ দেশ ছেড়ে গেছে গা। এইভাবে অবস্থায় তাঁত বন্ধ হয়ে গেছে গা। বন্ধ হওয়ার কারণ লজ্জায় সবারই বিক্রি হয় না। বিভিন্ন চাদর হয়, চায়না থেকে চাদর আসে, এই চাদরের মনে হয় আমাকে চাদর মারি খাইছে। চলারই অগুস খালি চলতেছি, ধারে ধারে অন্য কোনো কাজ করা হারি না। এই কাজের মাঝে আমরা খালি চলে গেতেছি আর কি। আগে তো মহিলারা পড়তো, এখানে যে ওই শীতের সোটার মোটার ওগুলো মনে হয় পরে বেশি, আমাদের চাদর কম চলে আর কি। মালিক শ্রমিকদের সরকারি অর্থ সহায়তা না দিলে তাতে তৈরি শাল চাদর শিল্প রক্ষা কঠিন হয়ে যাবে মনে করেন ব্যবসায়ীরা। যে পুরনো উল যেগুলো দিয়ে আমাদের চাদর বানাতো, সে উলেরও অভাব হয়ে গেছে, কারণ পুরনো চাদর খুলে খুলে উল বের করা, পুরনো চাদরের সংখ্যা কমে গেছে অনেক। এই বছর উৎপাদনও কম, বিক্রিও কম। তা আমরা কেমন যেন একটা হতাশার মধ্যে চলছি। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি অর্থ সহায়তা বাড়ানো এবং সরকারিভাবে শীত প্রদান দেশগুলোতে ব্যাপক হারে শাল চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া গেলে আরও এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করেন শিল্পের সাথে জড়িতরা। ইলিয়াস কমল, মাই টিভি।